নমস্কার, শুরু করছি বাংলা বলছে। আমরা যখন নানা রকম রাজনৈতিক তর্ক বিতর্কে মধ্যে মনোযোগ দিচ্ছি, সেই সময় কি কোথাও বিনিয়োগকারীদের ৯৮ লক্ষ কোটি টাকার সম্পদ উড়ে গেছে গত ৫ মাসে? বিপুল ধাক্কা ভারতীয় শেয়ার বাজারে। কিন্তু এই ধসের সূচনা কখন থেকে? ২০২৪-এর নির্বাচনের আগেই কি শুরু হয়েছিল ভারতীয় শেয়ার বাজারের পতনের ক্ষেত্র? বিনিয়োগকারীদের ভুল পথ দেখিয়েছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। দেখুন, ভারতের শেয়ার বাজারে প্রবল ধাক্কা। ৫ মাসে লোপাট বিনিয়োগকারীদের সম্পদ। লোপাট ৯৪ লক্ষ কোটি টাকার সম্পদ। ৫ মাসে উড়ে গেছে বিনিয়োগকারীদের প্রায় ৯৪ লক্ষ কোটি টাকার সম্পদ। এই ধসের সূত্রপাত কি হয়েছিল ২০২৪ সালের নির্বাচনের আগেই? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জুমলা কি বিনিয়োগকারীদের ভুল পথে চালিত করেছিল? আসুন ক্রোনোলজিটা দেখে নেওয়া যাক। বাজার যখন নিম্নগামী, ২০২৪ সালের জুন মাসের প্রথম সপ্তাহে বাজারের চিত্র ছিল নাটকীয়। ৩রা জুন একদিনেই ১৪ লক্ষ কোটি টাকা লাভ। পরের দিনই ভোটের ফলাফলের দিন ৪০ লক্ষ কোটি টাকার ক্ষতি। নির্বাচনের আগেই মোদী শাহ বারবার বলে গিয়েছিলেন বাজার চূড়ান্ত উচ্চতায় উঠবে। অমিত শাহ বলেন ৪ঠা জুনের আগেই শেয়ার কিনুন, তারপরেই বাজার নাকি আকাশ ছোঁয়া হবে। মোদীও আশ্বাস দেন ৪ঠা জুন বিজেপি যখন ৪০০ আসন পাবে, শেয়ার বাজারও সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠবে। কিন্তু বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। বাজার যখন নিম্নগামী, ৪ঠা জুন শেয়ার বাজার ৬% নেমে যায়। সেন্সেক্স ৪,০০০-এর বেশি পয়েন্ট হারায়। সবচেয়ে বেশি ধাক্কা খায় আদানি গ্রুপ। বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করতে শুরু করে। সেই ধাক্কা থেকেই এখনো বের হতে পারেনি ভারতীয় শেয়ার বাজার। শেয়ার বাজারের হাল হাকিকত, ২০২৫ সালে এখনো পর্যন্ত সেন্সেক্স ৬.৫৫% কমেছে। বাজার মূলধন ৩৮৪ লক্ষ কোটিতে নেমে এসেছে, যা ২০২৪ সালের সেপ্টেম্বরে ছিল ৪৭৮ লক্ষ কোটি টাকা। দেশের শেয়ার বাজারে ধস, কোটি কোটি টাকা উড়ে যাচ্ছে। বিনিয়োগকারীরা মাথায় হাত দিয়ে বসে আছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি হুড খোলা জিপে চড়ে সিংহ দেখছেন। গুজরাটের গির অভয়ারণ্যে ফটোশুট, ক্যামেরা হাতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ। অথচ বাজারের পতনে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের জন্য একটিও সান্ত্বনার কথা নেই। নির্বাচনের আগে বাজার বাড়বে বলে ভবিষ্যৎবাণী করেন। এখন বাজার গড়াগড়ি খেলেও তিনি নিশ্চিন্তে লায়ন সাফারিতে মশগুল। শেয়ার বাজারের বিনিয়োগকারীরা প্রশ্ন করুন, উপদেশ চান। নরেন্দ্র মোদী ভোটের ফলাফলের আগে বারবার উপদেশ দিয়েছিলেন। नागरिक के मन में थोड़ी रिस्क टेकिंग कैपेसिटी बढ़नी चाहिए। एब्सोल्युटली, ये बहुत जरूरी होता है। सोच सोच करके ये क्या करूंगा, ऐसी जिंदगी जीने से बात बात बनती नहीं है। और 4 जून जैसा आपने कहा, जिस दिन चुनाव का नतीजा आएगा, आप उस हफ्ते भर में देखना कि यानी भारत का स्टॉक मार्केट के लिए उसके सारे जो उनके प्रोग्रामिंग के जो प्रोग्रामिंग वाले सारे उनके थक जाए। এই নিয়ে সুর চড়িয়েছিলেন রাহুল গান্ধী। अमित शाह कहते हैं बाय शेयर्स बिफोर 4th जून। 19 में नरेंद्र मोदी जी कहते हैं स्टॉक मार्केट विल ब्रेक रिकॉर्ड्स ऑन जून 4th। फिर 28 मई को रिपीट करते हैं। 1 जून मीडिया झूठे एग्जिट पोल रिलीज करती है। 3 जून को स्टॉक मार्केट सारे रिकॉर्ड तोड़ देता है और 4 जून को खटाक से स्टॉक मार्केट अंडरग्राउंड चला जाता है। ये जो आप देख रहे हैं, हिंदुस्तान की स्टॉक मार्केट की हिस्ट्री का सबसे बड़ा स्कैम है। এখন জঙ্গল সাফারিতে সিংহ না দেখে উপদেশ দিন মোদিজি। যে এলআইসির শেয়ারের কথা বলছিলেন, সেই এলআইসির শেয়ারও ৫ মাস ধরে লাভের মুখ দেখেনি। যদি জনগণ আজ প্রশ্ন করে বা আপনার কাছে উপদেশ চায়, তবে কি আপনি আরেকবার রাত ৮টার সময় দেশবাসীর উদ্দেশ্যে কিছু পরামর্শ দেবেন নাকি? কলকাতা টিভি। আলোচনার জন্য আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষ থেকে রয়েছেন ধানপাত আগরওয়াল, কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখার্জি রয়েছেন, অর্থনীতি বিশ্লেষক অনির্বাণ দত্ত এবং রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। আমি প্রথমে মিস্টার আগরওয়ালের কাছেই আসি। মিস্টার আগরওয়াল, এত কিছু চলছে, যে সময় দাঁড়িয়ে আমরা লক্ষ লক্ষ কোটি টাকার অর্থনীতি নিয়ে আলোচনা করছি, সেই সময় দাঁড়িয়ে গত ৫ মাসে বিনিয়োগকারীদের প্রায় ৯৮ লক্ষ কোটি টাকার সম্পদ জাস্ট মার্কেট থেকে উবে গেছে, যার ইম্প্যাক্টটা সেটা সমস্ত মানুষের মধ্যে পড়বে। এটিকে অস্বীকার করতে পারেন?
অস্বীকার করার কিছু নেই, এগুলো এটা তো ফ্যাক্টস। মার্কেট ক্যাপিটালাইজেশন যেটা সেপ্টেম্বর 2024-এ 478 লক্ষ কোটি টাকা ছিল, সেটা এই ব্ল্যাক ফ্রাইডে যাকে বলা হয় 28 ফেব্রুয়ারি, সেটা কমে গিয়ে 384 লাখ ক্রোড়স হয়ে গেছে। তার মানে 94 লক্ষ কোটি টাকা মার্কেট থেকে কমে গেছে। এখন এটার পিছনে কি কারণ আছে সেটা আমাদেরকে এখানে আজকে আমরা বিশ্লেষণ করতে পারি যে কি কারণ এটা হয়। প্রথম তো এটা জানা উচিত যে স্টক মার্কেট কোনো সময়ও এমন বলা যায় না, যদি আপনি 100 বছরের ইতিহাস দেখেন, যে স্টক মার্কেট স্টেবল শুধু বাড়তি থাকে, এরকম হয় না। আমার কাছে যে খুব ইদানিং যে 30 বছরের যে ইতিহাস আছে, তার মধ্যে 1992 হর্ষদ মেহতা থেকে আরম্ভ করে 1997 সালে এশিয়ান ক্রাইসিস হলো, তারপরে .com ক্রাইসিস হলো 2000 সালে, আর এরকম চলতে চলতেই আপনার 2004 সালে যখন এনডিএ পড়ে যায়, ইউপি আসে, তখন হয় 2008 সালে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়, তখন পড়ে যায় 2015 সালে আবার গ্লোবাল স্লোডাউন হলো, তখন পড়ে 2020 সালে কোভিডের সময় এরকম হলো। আর এখন এই তো দেখা যাচ্ছে যে স্টক মার্কেটের যদি ট্রেন্ড দেখি যে 4-5 বছর অন্তর অন্তরে যে কোনো কারণ হতে পারে। এবারে যে কারণগুলো যে দেখা যাচ্ছে, তার মধ্যে 3-4টা কারণ আমি যা দেখতে পাচ্ছি। একটা হলো যে গ্লোবাল যে আনসার্টেনটি রয়েছে, সে গ্লোবাল মার্কেট আনসার্টেনটি প্রায় ধরে নিন যে 27 ফেব্রুয়ারি 2022 থেকে যখন রাশিয়া ইউক্রেনের উপরে অ্যাটাক করলো, তখন থেকে জিওপলিটিক্যাল কিছু ডিস্টারবেন্স আসছে। তারপরে ইসরায়েল হামাসের হলো, আর এই গ্লোবাল আনসার্টেনটির কারণে একটা স্লোডাউন গ্লোবাল ইকোনমিতে এসছে, যার ইম্প্যাক্ট আমাদের ইকোনমিতে এসছে। আর আমাদের যে রপ্তানি যেটা হয়, সে 2023-24 সালে একটা রেকর্ড আমাদের রপ্তানি বেড়েছিল, সেটাও আবার 2024-25-এ কমেছে। ইকোনমিক স্লোডাউনে আমাদের যে গ্রোথ রেট 8.2% ছিল 2023-24, সেটা এবারে কমে গিয়ে 6.4%। দ্যাট ইজ ওয়ান ইকোনমিক স্লোডাউন। নাম্বার 2, যে 20 জানুয়ারি 2025 সালে, এই যে 2025-এ যখন ট্রাম্প প্রেসিডেন্ট হয়, তো উনি আগে থেকেই বলে এসছেন যে আমি একটা ট্যারিফের সম্বন্ধে, আমি সমস্ত দেশ থেকে যা আমাদের এখানে আমদানি হয় তার উপরে আমি আমার ইম্পোর্ট ডিউটি বাড়াবো। সে ট্রেড ওয়ারের মতন একটা এমন সিচুয়েশন এসে গেছে, যার কারণে উনি, মানে ইনক্লুডিং ইন্ডিয়া, উনি তো প্রথমে বলেছেন যে আমি চায়না কানাডার উপরে বাড়াবো। চায়নার উপরে অলরেডি 20% বাড়িয়ে দিয়েছে কানাডা। কিন্তু যদি আমরা এর উপরে যে একটা প্যানিক হয়ে গেছে, সেখানে আমি বলবো ভারতবর্ষ থেকে যে রপ্তানি আমরা ইউএসএ করি, তার কিন্তু বেশিরভাগ আমাদের সার্ভিস এক্সপোর্টস হয়। কেন যে এত প্যানিক হয়েছে আমি জানি না। মোর দেন $200 বিলিয়ন আমরা আমেরিকাকে সার্ভিস এক্সপোর্টস করি। গুডস এক্সপোর্টস তো আমাদের টোটাল মিলিয়ে $110 বিলিয়ন মতন ইম্পোর্ট এক্সপোর্টস মিলিয়ে হয়, যেখানে আমাদের হয়তো $40 বিলিয়ন মতো আমাদের ট্রেড সারপ্লাস আছে। তো ইউএসএ আমাদের ওয়ান অফ দি টপ ট্রেডিং পার্টনার। কিন্তু ইউএসএর যদি আমরা ইতিহাস দেখি, তাহলে ইউএসএতে কিন্তু উই আর নট দ্য গ্রেটেস্ট ট্রেডিং পার্টনার। ওখানে সবথেকে বড় ট্রেডিং পার্টনার হচ্ছে কে? তো ইউএসএ সবথেকে বড় ট্রেডিং পার্টনার হচ্ছে মেক্সিকো, তারপরে কানাডা, তারপরে চায়না, জার্মানি, জাপান। আমরা বটম 10-এ আছি। ওয়ারেজ ইন্ডিয়ার যদি আমরা ট্রেডিং পার্টনার হিসাবে দেখি, তখন ইউএস আমাদের টপ 1 নম্বরে যায়। কিন্তু এই যে উনি যে বলেছেন যে আমি ভারতবর্ষে ইম্পোর্ট, যেটা ভারতবর্ষ যেখানে অটো পার্টস বা অন্যান্য জিনিসের উপর আমাদের এখানে 100% ডিউটি লাগাচ্ছে, আমি রেসিপ্রোকাল বেসিসে আমি ওরকম ডিউটি লাগাবো। তাতে কিন্তু একটা ভয়ের সৃষ্টি হয় যে ঠিক আছে, জানি না আমাদের এক্সপোর্ট অলরেডি কমে গেছে, আবার কত ইম্পোর্ট ডিউটি লাগায়, তাতে আমাদের এক্সপোর্টারদের কী লস হবে না। কিন্তু আমি এখানে বলতে চাই দর্শকবৃন্দদেরকে যে আমাদের ইন্ডিয়ার থেকে আমেরিকাকে যে আমরা এক্সপোর্ট করি, তার মধ্যে সার্ভিস এক্সপোর্ট হচ্ছে মোর দেন $200 বিলিয়ন। আমাদের গুডস এক্সপোর্টস হতে মাত্র $50 to $60 বিলিয়ন। কাজেই আমাদের এখানে তার খুব একটা ইম্প্যাক্ট আসবে এটা আমি মনে করি না। বিজেপির প্রতিনিধি যে সামগ্রিক বক্তব্যটার মানে দুখানা একদম, মানে যদি আমি তুলে দিই, একটা হচ্ছে প্রথম শুনলাম যে ইসরায়েল এবং হামাসের সমস্যার জন্য ভারতবর্ষের অর্থনীতির উপর একটা ব্যাপক প্রভাব পড়েছে। এটা আমার মনে হয় প্রথমে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ঠিক আছে, ইরাক ইরান যুদ্ধ ঠিক আছে, কিন্তু হামাস ইসরায়েল এ তো প্রায় রোজই চলে। তার জন্য আলাদা করে
ভারতবর্ষে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা একটা প্রথম শুনলাম। আর একটা হচ্ছে খুব সত্যি কথাটা উনি একটা বললেন যে আমাদের ইকোনমিটা হচ্ছে সার্ভিস বেসড ইকোনমি। কেন এতখানি পড়ছে, কেন আমরা মানে এত উত্তেজিত হয়ে পড়ছি, এটাই তো সমস্যা। কেন উত্তেজিত হয়ে পড়ছি? জাস্ট ইন্ট্রোস্পেক্ট যে আমাদের সার্ভিস সেক্টর, আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর নয়, বাট স্টিল ম্যানুফ্যাকচারিং সেক্টর না হলেও যে সমস্যাটা হচ্ছে, সমস্যাটা শুরু মানে সেই আপনি যদি বলেন, আপনি এতগুলো অনেকগুলো সময় আপনি বলেছেন যে সময় অর্থনীতিতে মন্দা এসেছে, প্রত্যেকটা সময় অর্থনীতির মন্দা কাটিয়ে ওঠা, এটা অর্থনীতিরই একটা ব্যাপার যে মন্দা আসবে, মন্দা কাটিয়ে উঠবো। এমনকি 2020-তে যে কোভিডের জন্য যে মন্দা এসেছিল সেটাও কাটিয়ে ওঠা যাবে যদি অর্থনৈতিক কর্মকাণ্ড নতুন করে শুরু হয়। নতুন করে শুরু হয়েছে, কাটিয়ে উঠেছে। কিন্তু এইবারে যেটা বাকি সমস্ত যে স্লাম্প, যেগুলো ইকোনমিক স্লাম্প, তার থেকে আলাদা। কেন জানেন? কেন সমস্যাটা হচ্ছে যে ভারতবর্ষে আপনারা যে তথ্যগুলো আপনারা লুকোচ্ছেন, না তাহলে অনেক কিছু আমরা হারিয়েছি। আর একটা বড় জিনিস আমরা এই বিগত কয়েক বছরে হারিয়েছি, সেটা হচ্ছে ভারতবর্ষে যেটা গর্ব ছিল সারা পৃথিবীর কাছে, যে ইন্ডিয়ার যে ডাটা, এই যে শিল্পটা ভারতবর্ষের, এটাকে আপনারা একদম শুকিয়ে দিয়েছেন। আপনারা কোনোদিন স্বীকার করেছেন যে ডিমানিটাইজেশনের পর থেকে ভারতবর্ষের মানুষের আয় 83% মানুষের আয় কমে গেছে? যদি আপনি ইনফ্লেশন যদি আপনি ধরেন, কমে গেছে আসলে। কিন্তু যে 17% বেড়েছে, আপনারা তাদের দেখিয়ে আপনারা বাজার গরম করে যাচ্ছেন, এবং ওই 83%, ওই 17%কে দেখে তারাও উল্লসিত হচ্ছে। ঘটনাটা কি হচ্ছে? ঘটনা হচ্ছে যে 83% মানুষের আয় কমা মানে বাজারে যে ডিমান্ড সেটা কমছে। বাজারে ডিমান্ড কমলে উৎপাদন কমবে। উৎপাদন এখনো 50-এর ওপর ইন্ডেক্স, ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স আছে, বেঁচে যাচ্ছেন, কিন্তু 57 থেকে 55 হয়েছে। টেক ইট অ্যাজ এ কল, অ্যাজ এ ওয়েক আপ কল। আমার এখানে অনির্বাণের কাছে প্রশ্ন, যে অনির্বাণ, সত্যি কি এক্সটার্নাল ফ্যাক্টরসগুলো সেগুলো এখানে মূল ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, নাকি যেভাবে আমরা দেখেছিলাম যে 2024-এর নির্বাচনের ফলাফল বেরোনোর আগে যেরকম তুঙ্গে একটা হাইপ তুলে দেওয়া হয়েছিল যে 400 পার, এবং আমরা দেখেছিলাম যে সমস্ত এক্সিট পোল, সেই এক্সিট পোলে যে সম্ভাবনার কথা বলা হচ্ছে, এবং তারপর মার্কেটে তার যে ইম্প্যাক্ট, এগুলো সমস্ত কিছু এর ক্ষেত্রটাকে তৈরি করেছে। না দেখো, যেটা নিয়ে মূল আলোচনা সেটা হচ্ছে এই স্টক মার্কেটের একটা ফল, সেটা নিয়ে একটা কথা মানতে হবে, সেটা হচ্ছে স্টক মার্কেট যেরকম বেসিক ফান্ডামেন্টালসের উপর চলে, সেরকম অনেক সেন্টিমেন্টস, ইমোশনস, নিউজের উপর চলে। কারণ ইট ইজ মানে স্পেকুলেটিভ মার্কেট, আমরা সবাই জানি স্পেকুলেশন হয়। ওই 3rd জুন, 1st জুন, 4th জুনের যে এটা নিয়ে জেপিসিরও দাবি করেছিল পার্থ দ্বারা, কিন্তু সেখানে একটা যখন মার্কেটে এরকম একটা ইমপ্রেশন তৈরি হয় যে একটা নতুন সরকার আসছে এবং তাতে হয়তো অনেক কিছু অর্থনৈতিক সংস্কার হতে পারে, একটা মার্কেটের এটা একটা মানে ট্র্যাডিশনালি বা হিস্টোরিক্যালি এটা হতে বাধ্য, সেটা হয়েছিল। পরের দিন যখন আমরা দেখলাম যে সংখ্যাগরিষ্ঠ হলো না, মানে মেজরিটি পেল না, তখন একটা ফল হয়েছিল। তারপরে আবার স্টক মার্কেট নিজের অস্তিত্ব জানান দিচ্ছিল। এই যে ফলটা হয়েছে, এটা সেপ্টেম্বর অনওয়ার্ডস একটা র্যাপিড ফল হয়েছে, এবং আপনি যে এত লক্ষ কোটি টাকার বলছেন লস হয়েছে, এটা নোশনাল লস। মানে যদি কেউ শেয়ারটার দাম তখন 100 টাকা থাকে, আজকে 20 টাকা থাকে, শেয়ারটা যদি উনি বিক্রি না করেন তাহলে মনে মনে ভাববেন আমার 80 টাকা লস, কিন্তু হয়তো প্র্যাকটিক্যাল অ্যাকচুয়াল লসটা অতটা নয়। কিন্তু আমার এখানে ধনপতজি যেটা বলছিল সেটার সঙ্গে আমি পার্শিয়ালি একমত, যে এর সঙ্গে জিও পলিটিক্যাল ইস্যু আছে, এর সঙ্গে এই ট্রাম্পের হুঁশিয়ারি আছে, সব কিছু আছে। কিন্তু তারপরেও 2-3টে জিনিস আমি একটু নতুন কথা বলি। একটা হচ্ছে কিছু শেয়ারের মানে একটু আর্টিফিশিয়ালি ইনফ্লেটেড ছিল, মানে কৃত্রিমভাবে সেই সব শেয়ারের দাম বাড়া ছিল, তার ফান্ডামেন্টালস অতটা স্ট্রং নয়, কিন্তু এমন একটা হাইপ ক্রিয়েট করা হচ্ছিল সেই সব শেয়ারের দাম বেড়েছিল। আর 2 নম্বর হচ্ছে ধনপতজি যেটা বললেন না, সেটা হচ্ছে আমি মেনে নিচ্ছি যে জিও পলিটিক্যাল ইস্যু আজকে ইন্ডিয়ান ইকোনমিকে ইম্প্যাক্ট করে, আজকে ট্রাম্পের হুঁশিয়ারি ইন্ডিয়ান ইকোনমিকে ইম্প্যাক্ট করে। আপনি ডিমনিটাইজেশনের পরে ভারতবর্ষের ইকোনমি ইম্প্যাক্ট হয়েছে, কোভিডের সময় ভারতবর্ষের ইকোনমি ইম্প্যাক্ট হয়েছে, কিন্তু আপনি যে ঢক্কা নিনাদটা করেন না যে ভারতবর্ষের অর্থনীতি খুব ভালো চলছে, উজ্জ্বল বিন্দু, ভারতবর্ষে বিদেশি লগ্নি বাড়ছে,
আলটিমেটলি যেটা হয়েছে সেটা হচ্ছে ভারতবর্ষে যত বিদেশি লোক নিচ্ছিল, মানে এফআইআইএস যে ইনভেস্টমেন্টটা করতো স্টক মার্কেটে, তারা এখন আর ভারতবর্ষকে উজ্জ্বল বিন্দু হিসেবে মেনে নিচ্ছে না। তারা দিনকে দিন শেয়ারটাকে বিক্রি করছে। আজকে যে মার্কেটটা ফল করছে তার একটাই কারণ, এফআইআইসরা তারা কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন তাদের স্টকটাকে বিক্রি করছেন এবং সেই টাকাটাকে ভারতবর্ষ থেকে তুলে নিয়ে যাচ্ছেন, এবং তুলে নিয়ে যাচ্ছেন মানে তারা ডলারে কনভার্ট করে নিয়ে যাচ্ছেন। ডলারের ডিমান্ডটা বাড়ছে, তার জন্য এই ভারতবর্ষের টাকারও একটা অবমূল্যায়ন হচ্ছে। 87 টাকা ডলারের কাছে, মানে 87 টাকা $1 কাছাকাছি হয়ে যাচ্ছে। এটা একটা সাইক্লিক্যাল একটা এফেক্টস। এবং এর সঙ্গে সঙ্গে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভারতবর্ষের অর্থনীতির বুনিয়াদ যেটা, সেটা এগ্রিকালচারাল বেসড। আমাদের সার্ভিস সেক্টর গ্রো করছে, কিন্তু এই যে ঢক্কানি না, যে মেক ইন ইন্ডিয়া, ভোকাল ফর লোকাল, আজকে আপনি ভারতবর্ষের এমন কোনো জায়গা নেই যেখানে আপনি চাইলেও আপনি যে আমি শুধু দেশীয় প্রোডাকশন বাড়াবো, ভারতবর্ষের জিনিসই আপনাকে কিনতে হবে, আপনি আজকে মুক্ত অর্থনীতি এরকমভাবে আপনি ব্যারিয়ার ক্রিয়েট করতে পারেন। আমি আসবো এই প্রসঙ্গে। অনির্বাণ, আমি একটু সুমনদার কাছে আসি। সুমনদা, দেখুন, অনির্বাণ ঠিক বলেছেন, ধনপাতজি খুব সিনিয়র লোক, সব সত্যি কথা বলেছেন, কিন্তু সত্যি কথার মাঝখানে অনেকগুলো জিনিস লুকিয়ে আছে। যেটা অনির্বাণ বললেন যে ভারতবর্ষে বিনিয়োগ করতে এফআই আর আস্থা দেখাচ্ছেন না, তো এফআইরা টাকাটা তুলে নিয়ে যাচ্ছেন কোথায়? চীনে, যার সঙ্গে আমেরিকার সবচেয়ে বেশি ট্রেড ওয়ার। আমেরিকার সাথে মূল ট্রেড ওয়ার হচ্ছে চায়নার, তাহলে ভারতবর্ষের বাজার থেকে কেন বিদেশি বিনিয়োগকারীরা টাকা তুলে নিয়ে গিয়ে চীনে নিয়ে যাচ্ছেন? তাহলে প্রথম কথা বুঝতে হবে যে ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের শাসক, ভারতবর্ষের অর্থমন্ত্রী, এদের কারো উপর কোনো বিদেশি বিনিয়োগকারীর আস্থা নেই। দেখুন, এটা অনির্বাণ একদম ঠিক বলেছেন, এটা তো মার্কেট ক্যাপিটালাইজেশন 478 থেকে 384-তে এসছে। ইটস এ নোশনাল লস। কিন্তু এই নোশনাল লসের জন্য এর আগে বিনোদ রায় এত বড় রিপোর্ট দিয়েছিল যে পুরো টেলিকম কেলেঙ্কারি হয়ে গেছিল। এবার নোশনাল লসের, এবার নোশনাল লস নিয়ে ওনারা কোনো কথা বলছে না। নোশনাল লস, অবভিয়াসলি ইটস এ নোশনাল লস। থার্ড পয়েন্টটাও অনির্বাণ বলে দিয়েছেন যে আর্টিফিশিয়ালি ইনফ্লেটেড ছিল। কাদের শেয়ার? যারা সরকার ঘনিষ্ঠ, আদানিদের শেয়ার। আপনি যদি আদানির শেয়ার কোথায় ছিল আর কোথায় ফল করেছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা মার্কেট কারেকশনের দরকার। পয়েন্ট নাম্বার 3, একদম ধনপাতজি এত সিনিয়র লোক এত খুব সুন্দর বলেছেন যে আমাদের তো ম্যাক্সিমাম আমেরিকায় আমরা এক্সপোর্ট করি সার্ভিসেস, মানে আইটি। আমরা গুডস কত এক্সপোর্ট করি? তো ভাই আইটি এক্সপোর্টের জন্য আইটি এক্সপোর্টে কত % ট্যাক্স যাবে যে আমার এত বাজারে এ পড়ছে? তার কারণ হচ্ছে, যেটা ধনপাতজিরা বলতে পারছেন না, পুরনো আরএসএস এর লোক বলতে পারছেন না, সেটা হচ্ছে যে এই নির্মলা সীতারামন এমন অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করছিলেন সেদিনকে শেয়ার বাজার ধা করে পড়ছিল। ওনার নির্মলা সীতারামনের সেটাই সামলানোর ক্ষমতা ছিল না। আপনি কতক্ষণ মিথ্যে কথা বলে, ফাঁকা কথা বলে আপনি করবেন? দেখুন, ইটস এ ভেরি সিম্পল বল গেম। চীনে লোকে আমেরিকানরা টাকা নিয়ে চলে যাচ্ছে, যে চীনের সাথে মূল যুদ্ধ, ভারতবর্ষে কেন থাকছে না? কারণ আপনি যদি একটা দেশে সকাল থেকে শুরু করে হিন্দু মুসলমান কে কী খাচ্ছে, কে কী পোশাক পরছে তাই নিয়ে বিতর্ক করেন, তাহলে কোনো ইউরোপীয় বা আমেরিকান বিনিয়োগকারী আসবে? আবার আমি বলছি যে ধনপাতজি একদম সিরিয়াসলি বলেছেন, উনি জানেন, উনি অর্থনীতিরা বোঝেন যে 3টে কজ ছিল। প্রথমে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেটা 2022-এ হয়েছে। তারপরে ইসরায়েল হামাস, আমি মেনে নিচ্ছি তার জন্য তেলের দামে শিফটিং করেছে, কিন্তু তেলের দামের শিফটিংয়ের জন্য কিন্তু ভারতবর্ষে ওনারা কোনো তেলের দাম কমাননি, ঠিক আছে? সেকেন্ড পয়েন্টটাও মেনে নিলাম। থার্ড পয়েন্ট, ডোনাল্ড ট্রাম্প তার রেগুলেশনের কথা বললেন, তো দাদা আপনাদের প্রধানমন্ত্রী গিয়ে তো তাকে গলায় জড়িয়ে ধরলেন, তো গলায় জড়িয়ে ধরে নিজের ট্যারিফ না বাঁচিয়ে নিজের একটা লোককে শেকল পুড়িয়ে না ফেরত পাঠার কথা বলি, বাজে কথা কি বলে এলেন? একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, ছোট্ট বিরতির পর আমি এই প্রসঙ্গ নিয়ে মিস্টার আগরওয়ালের কাছে আসবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, দেখতে থাকুন বাংলা বলছে। কিন্তু ভারতীয় শেয়ার বাজারে জোর ধাক্কার কারণ কি কি বলছেন বিশেষজ্ঞরা, দেখুন। ভারতের শেয়ার বাজারে ভয়াবহ ধাক্কা। 5 মাস ধরে বাজার ক্রমাগত নিচে নামছে। বিনিয়োগকারীদের সম্পদ উড়ে গেছে 94 লক্ষ কোটি। বিদেশি বিনিয়োগকারীদের বিক্রির গতি জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে কিছুটা কমলেও বাজার বিশেষজ্ঞরা বলছেন এখনই এই বিক্রির ধারা বদলানোর কোনো লক্ষণ নেই। ফেব্রুয়ারি মাসে এফআইআইএস ভারতের সেকেন্ডারি মার্কেটে প্রায় $4 বিলিয়ন বিক্রি করেছে, যা জানুয়ারির $9 বিলিয়ন বিক্রির তুলনায় কম হলেও এখনও উদ্বেগজনক। আর এর পেছনে কি মোদী সরকারের ভুল কর নীতি দায়ী? বিশ্লেষকরা বলছেন বিদেশি বিনিয়োগের ওপর ক্যাপিটাল গেইন ট্যাক্স চাপিয়ে সরকার ভয়ানক ভুল করেছে।
বিশিষ্ট বিনিয়োগ বিশেষজ্ঞ সমীর অরোরা সরাসরি আঙুল তুলেছেন সরকারের দিকে। তার বক্তব্য, FIIS এর ওপর ক্যাপিটাল গেইন ট্যাক্স বাড়িয়ে সরকার বাজার ধ্বংস করছে। এটা একেবারে ভুল সিদ্ধান্ত। 2024-25 অর্থবর্ষের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ক্যাপিটাল গেইন ট্যাক্স বাড়ানোর ঘোষণা করেন। লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স 10% থেকে বাড়িয়ে 12.5%, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স 15% থেকে বাড়িয়ে 20% করা হয়। এরপর পরই বাজারে ভয়াবহ পতন। সেন্সেক্স 1414 পয়েন্ট নামলো, নিফটি 420 পয়েন্ট হারালো এবং 94 লক্ষ কোটি বিনিয়োগ হারিয়ে গেল। এটা সরকারের সবচেয়ে বড় ভুল। FIISরা ইতিমধ্যেই মুদ্রার ওঠানামা নিয়ে ঝুঁকির মুখে থাকে আর তাদের ট্যাক্স সুবিধাও নেই। ফলে কর বাড়ানোর ফলে তারা ভারতের বাজার ছেড়ে যাচ্ছে। বিশ্বের অন্যান্য বড় দেশ যেখানে বিনিয়োগ টানার জন্য কর সুবিধা দিচ্ছে, সেখানে মোদী সরকার ট্যাক্স বাড়িয়ে বিনিয়োগকারীদের দূরে সরিয়ে দিচ্ছে। নরেন্দ্র মোদী দাবি করেছিলেন ভারত বিশ্ব অর্থনীতির নেতৃত্ব দেবে, কিন্তু এখন তার সরকারের নীতিতেই বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে। এই কর নীতির কারণে ভারতের বাজার থেকে বিদেশি বিনিয়োগ সরছে আর তার ধাক্কা সরাসরি সাধারণ বিনিয়োগকারীদের ওপর পড়ছে। শেয়ার বাজারে ধস, বিনিয়োগকারীদের ক্ষতি, অথচ মোদী সরকার নির্বিকার। অর্থনীতির বদলে রাজনৈতিক সিদ্ধান্তে বাজার চালালে তার ফল যে কি হয় সেটা দেশবাসী হাড়ে হাড়ে টের পাচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকার কি কর নীতি পুনর্বিবেচনা করবে, নাকি সাধারণ মানুষ আর বিনিয়োগকারীদের ক্ষতি চলতেই থাকবে? কলকাতা টিভি। তবে আসলে কি ধনপতজি, আসলে কি সরকারের নীতির মধ্যেই কারণটা লুকিয়ে নেই? এই যে ক্যাপিটাল গেইন ট্যাক্স সেটা বাড়ানোর কথা ঘোষণা করা, এরপরেই তো আমরা দেখেছি শেয়ার বাজারে ধস নেমেছে। দেখুন, আমরা যখন এখানে আলোচনায় দেখলাম যে তথ্যগুলো, যে বাজার নামতে আরম্ভ করলো সেপ্টেম্বর 2024-এর পর থেকে, ঠিক আছে। সরকারের যে এই করনীতির ঘোষণাটা সেটা তো 31শে জানুয়ারি বাজেটের সময় হয়েছে। তো আসলে এই বাজারটা কমতে আরম্ভ করলো যখন ফেড রেট ফার্স্ট টাইম আফটার 4-5 ইয়ার্স যখন তারা ফেড রেট বাড়াতে যাচ্ছিল। ফেড রেট যখনই প্রথম তারা সেপ্টেম্বর 2024-এ তারা ফেড রেট কমালো। মার্কিন যুক্তরাষ্ট্র, এই তো আমরা সবাই জানি যে কোভিডের পরে তারা একচটিয়া কোয়ান্টিটেটিভ ইজিং করে অনেক টাকা তারা প্রিন্ট করে মোর দেন $3 ট্রিলিয়ন ইকোনমিতে তারা ঢুকিয়েছিল, যার কারণে ওখানে ইনফ্লেশন অসম্ভবভাবে ইনফ্লেশন বেড়েছে। ওখানে বেড়েছে, ইউরোপেও বেড়েছে। আর ইনফ্লেশনের বাড়ার কারণে তারা ইন্টারেস্ট রেট পরপর বাড়াতেই থাকলো ফেড রেট। এই প্রথম তারা যখন দেখলো যে ইনফ্লেশন খানিকটা নেমেছে, তখন তারা ফেড রেট তারা কমালো। ফেড রেট কমিয়েছে, কিন্তু তারপরে কিছু দিন যাওয়ার পরে নভেম্বরে যখন আমাদের ট্রাম্পের ইলেকশন হয়ে যায়, তখন ফেড আবার অ্যানাউন্স করে যে আমরা আর আগামী 1 বছর আর আমরা রেট কমাবো না। এই যে ফেড রেট কমালো, আর সেই একটা ট্রেন্ড হয়েছিল যে হয়তো রেটটা পরপর কমাবে। কিন্তু যখনই ফেড আবার অ্যানাউন্স করলো, ফেড রিজার্ভ, যে আমরা আর ইমিডিয়েট ভবিষ্যতে আমরা আর ফেড রেট কমাবো না, তখনই যেই ফেড রেট প্রথম যেটা কমানোর ব্যাপারটা হয়েছিল, তখন বাজারটা পিকেই ছিল। যখনই হলো যে না আর কমে, তখন মানে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন ইন্টারেস্ট রেট বেড়ে যায়, তখন FIIs এখান থেকে টাকা তুলে আবার ওখানে নিয়ে যায়। এটা বরাবর নেই। তো শুনুন, আমি কমপ্লিট করি। আমি জাস্ট একটু অ্যাড করি, বিরতির আগে সুমনদা যেটা বলছিলেন যে তাহলে আর এই হাগ ডিপ্লোমেসির কি সুফল পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এটা ঠিক যে ফেড রেট সেপ্টেম্বরে বেড়েছে। যারা ইকোনমিক ক্লোজ ওয়াচে রাখে তারা ওটা জানে, অনির্বাণ ওটা বলবে। কিন্তু আপনারা যেটা বলছেন না, যখন মনমোহন সিং প্রাইম মিনিস্টার ছিলেন তখন ফেড রেট কত ছিল, তখন তেলের দাম কত ছিল, মনমোহন সিং কিভাবে ওই ইকোনমিক ক্র্যাশকে হ্যান্ডেল করে নিয়েছিল, আর নির্মলা সীতারামন যিনি এত কথা বলেন তিনি কিভাবে হ্যান্ডেল করলেন। কেন সেপ্টেম্বরে ফেড রেট বাড়ার পরে আপনি এফআইদেরকে কোনো এরকম আশ্বস্তবাণী দিতে পারলেন না যে ভাই তুমি আমার দেশে ব্যবসা করো? মনমোহন সিং তো ধরে রেখেছিলেন 2008-9-তে। 2008-9-তে কি আপনি স্বীকার করছেন মনমোহন সিং ধরে রেখেছিলেন? তাহলে মনমোহন সিং ভালো অর্থমন্ত্রী, আপনাদের অর্থমন্ত্রী ব্যর্থ? না, শুনুন, এরকম না।
ব্যাপার হচ্ছে যে এই যে বাজারটাকে ধরে 2008 কত ফেড রেট ছিল বাজারকে আর এখন কত ফেড রেট? বাজারকে কেউ ধরে রাখতে পারেনি। বাজার নিজের ডিমান্ড সাপ্লাই ফোর্সেসের এটা কমে আবার উঠে। এটা যদি না হতো তো আমি যে বললাম 92 সাল 97 সাল 2000 সাল কখনো তো বিজেপি সরকার ছিল, কখনো হয়তো এনডিএ ছিল, কিন্তু বাজার তো একদিকে থাকেনি, বাজার উপর নিচে হয়েছে। কখনো বিজেপি আমি যেটা কিন্তু এরকম অপদার্থ অর্থমন্ত্রী কখনো ছিলেন না। না না এটা তো বলা যায় না যে একটা আজকে ধরুন নির্মলা সীতারমণ কনজিকিউটিভলি 8th ফাইন্যান্স মিনিস্টার, তার মানে এটা পলিসির মধ্যে তো একটা কনসিস্টেন্সি থাকবে। এটা তো সব কিছু ফাইন্যান্স মিনিস্টারের উপর শুধু ডিপেন্ড করে না। ফাইন্যান্সিয়াল পলিসি ইস্যুসগুলো এটা তো এন্টায়ারলি ধরুন ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স আছে, ওখান থেকে পলিসি হয়। আবার ক্যাবিনেট নানান রকমভাবে, সে কমার্স মিনিস্ট্রি বলুক, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি বলুক, যে সমস্ত ব্যাপারটা দেখে নিয়ে তারপরে পলিসি ডিসাইড হয়। তো এই যে 31শে জানুয়ারি যে বাজেট অ্যানাউন্স হলো তার আগে থেকেই বাজার কারেকশন মোডে চলে এসছে। কেন এই কারেকশন মোডে আসার কারণটা হচ্ছে যে এফআইআইস কোন মুহূর্তে কোন বাজারে ঢুকবে। আর এখন এই যে বাজারটা যে কমেছে সেটা তো শুধু ভারতবর্ষে নয়, সে এক্সচেঞ্জ রেটের প্রশ্ন এলো, তো এক্সচেঞ্জ রেটটাও পার্সেন্টেজ হিসাবে লাস্ট 1 ইয়ারে যেভাবে পার্সেন্টেজ এক্সচেঞ্জ রেটটা ইন্ডিয়াতে কমেছে তার বেশি, ধরুন আপনি জাপানিজ ইয়েনকে নিন বা অন্যান্য কারেন্সিকে নিন, সে ইন্ডিয়ার কারেন্সি রেট থেকে ওদের কারেন্সি রেটটা ফল বেশি হয়েছে। আবার এদিকে যদি বাজারের ব্যাপারটা যদি দেখেন, শুধু ইন্ডিয়ান মার্কেটে হয়নি, আপনি দেখবেন জাপান, কোরিয়া প্রত্যেকটা মার্কেটেই কিন্তু ফল হয়েছে। এটা কিন্তু শুধু একটা যদি কান্ট্রি স্পেসিফিক যদি ব্যাপার, এটা দিস ইজ এ গ্লোবাল টার্মোয়েল। ট্রাম্প এসে যাওয়ার পর এই যে ট্রেড ওয়ার যেরকমভাবে হচ্ছে আর ইউএসএতে যে ফেড রেটের ব্যাপারটা যেটা হয়েছে তার একটা ইম্প্যাক্ট, গ্লোবাল ইম্প্যাক্ট আছে। তার এক্সচেঞ্জ রেট বলুন, তার ইন্টারেস্ট রেট বলুন, তার ইনফ্লেশন রেট বলুন, এই সব কিন্তু জড়িয়ে আছে। আর তার কারণেই এইটা ফল হচ্ছে। আর এটা যে পড়ে থাকবে সেটাই কোনো নয়। ধরুন গত 2 দিন থেকে তো বাজার আবার উঠতে আরম্ভ করে। 2 দিনে বাজার উঠেছে? না না আমি তা বলছি না, আমি লং টার্মে যেতে দিন। লং টার্মে যেতে দিন, বাজার দেখবেন আবার কিন্তু এই জিনিসটা যেটা আজকে 73 74 যাই আছে, কিন্তু এটা আবার কিন্তু আগামী দিনে উঠে যাবে। বাজার একদিকে থাকে। আপনি একদম ঠিক বলেছেন যে বাজারের জন্য আরো অনেক অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, রিজার্ভ ব্যাংক আছে, কমিটি ফর ইকোনমিক অ্যাফেয়ার্স আছে, কিন্তু নরেন্দ্র মোদী সরকারের আমলে রিজার্ভ ব্যাংকের গভর্নর তো আপনারা শক্তিকান্ত দাসকে বসান, কোন ইকোনমিস্টকে বসান না। তো শক্তিকান্ত দাস বা যিনি এখন আছেন তার পক্ষে কি করে এটা সম্ভব যে আপনি যেটা বলছেন যে এফআই বেরিয়ে যাচ্ছে এই সময়, আপনি আবার এফডিআই তো আসছে, কত ডলার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তো কত হাজার ডলার অনির্বাণ বলেছে, কত হাজার ডলার আপনারা বিক্রি করেছেন? গত বছর $45 বিলিয়ন জায়গায় $55 বিলিয়ন তো এফডিআই এসেছে। আমি একটা কথা বলছি যে আজকের দিনে আমরা যে আলোচনাটা করছি বা আলোচনাটা আমরা তো ভারতবর্ষের অর্থনীতির যে নীতি আছে সেই নীতিটাকে চেঞ্জ করতে পারবো না, ধনপাতজিও পারবেন না, ধনপাতজির কথা হয়তো শুনবেন না, কিন্তু যারা আজকে টিভির পর্দায় চোখ রেখেছেন একটা ডায়নামিক্স চেঞ্জ হচ্ছে। 2008-9-এর কথা সুমনদা যেটা বলছিল সেখানে কিন্তু, আর আজকের দিনে এই 2024-25-এ সাধারণ মানুষ যে তোমার টিভিটা দেখছেন না, তিনিও কিন্তু ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি শেয়ার মার্কেটে টাকা রেখেছেন। কিভাবে? মিউচুয়াল ফান্ডে। এই যে ভারতবর্ষের অর্থনীতিকে আজকে আমরা যে জায়গাতে দেখছি, এফআইআইস যারা আছে তারা রোজ বিক্রি করছিল, কিন্তু সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য ইন্ডিয়ান মার্কেটে ডোমেস্টিক ইনভেস্টমেন্টও বাড়ছিল। কীরকমভাবে? অনেক মানুষ এসআইপি করেন, যারা টিভিতে দেখছেন, যারা ক্যামেরা চালাচ্ছেন, যারা এখানে কাজ করছেন, প্রত্যেকটা মানুষ তারা তার যতই মাসিক আয় থাকুক ছোট ছোট করে, এটা সরকারি প্রচেষ্টা এবং এটা হয়তো ভালো এসআইপি করা, কিন্তু সেই সব মানুষগুলোরও কিন্তু টাকার যে ভ্যালু, সেই ইনভেস্টমেন্টের ভ্যালু সেটা কমে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমাদের মাননীয় অর্থমন্ত্রী একবার শেয়ার মার্কেটের যখন ঊর্ধ্বগতি হচ্ছিল তখন বলেছিল এই তো আমাদের ভারতবর্ষের অর্থনীতি ভালো চলছে, দেখুন শেয়ার মার্কেট কত ঊর্ধ্বগতিতে চলছে। দেখুন, খারাপ হলে গ্লোবাল টার্মোয়েল, কিন্তু ভালো হলে গ্লোবাল অর্থনীতি ভালো চলছে বলে ভারতবর্ষের অর্থনীতি ভালো চলছে, এটাকেও আপনাকে বলতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, সাধারণ মানুষকে আপনি যত এই ইনভেস্টমেন্টের দিকে আপনি নিয়ে যাবেন, আপনি এই দিন কর ছাড় দিয়েছেন, এই কর ছাড় দেওয়ার পরে যে এক্সট্রা টাকাটা, সেই টাকাটা মানুষ এখন মিউচুয়াল ফান্ড করবে না বাজারে গিয়ে জিনিস কিনবে? আমরা কিন্তু এক্সপেক্ট করেছি যে সাধারণ মানুষ তিনি ডিমান্ডটাকে স্টিমুলেট করবার জন্য বাজারে যাবেন। আর যারা ইনভেস্টমেন্ট করেছেন, আমি একটুখানি তাদেরকে সাহস জোগানোর জন্য বলছি
স্টক মার্কেটে একটা ফ্লাকচুয়েশন থাকে, কারেকশান থাকে, গ্লোবাল মার্কেটের সঙ্গে সম্পৃক্ত, এবং আগামী দিনে এই মার্কেটটা হয়তো আরও মানে পরিস্থিতি বদলাবে, মার্কেট ঘুরে দাঁড়াবে, আপনাদের ইনভেস্টমেন্টের ভ্যালু বেড়ে যাবে। অতটা মানে হতাশাজনক ভাবে নিজেদেরকে ভাবার কোনো দরকার নেই। আর এর সঙ্গে সঙ্গে আরও একটা কথা আমি বলছি, সেটা হচ্ছে ভারতবর্ষের অর্থনীতি, তুমি এখন শুনতে পাও 5 ট্রিলিয়ন। আজকে এটা মানে ফ্যাক্ট যে গ্লোবাল অর্থনীতি, গ্লোবাল টার্মোয়েল যদি থাকে, তাহলে ভারতবর্ষের অর্থনীতি শুধুমাত্র আপনি বলবেন জিএসটি কালেকশন হয়েছে, শুধুমাত্র আপনি বলবেন ডাইরেক্ট ট্যাক্স কালেকশন হয়েছে। আরে 9.5 কোটি লোক এখন ইনকাম ট্যাক্স রিটার্ন দেয়, তার মধ্যে 3.5 কোটি লোক যারা ইনকাম ট্যাক্সটা পেমেন্ট করেন, আর এই 88 লক্ষ লোককে আপনি এই 12 লাখের আওতায় এনে ছাড় দিয়েছেন। কিন্তু তেলের দামটা আপনি কমাতে পারছেন না। আজকে তো 68 টাকা ব্যারেল হয়ে গেছে, মানে 68 ডলার পার ব্যারেল হয়ে গেছে, যেটা 139 ডলার পার ব্যারেল ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হলো। আমরা রাশিয়া থেকে এখন সস্তায় তেল পাচ্ছি। আপনি কেউ বলুন তো, বলতে পারবেন যে আগামী দিনে তেলের দাম কমবে কিনা? আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলে যাচ্ছি তেলের দাম কমবে না। আপনাকে 12 লক্ষ টাকার যখন ইনকাম ট্যাক্সের ছাড় দেওয়া হয়েছে, তখন আর তেল দাম কমানোর কোনো প্রশ্ন নেই। আরেকটা কথা যেটা বলছিলেন, ইনফ্লেশন আমেরিকায় হয়েছে, ইনফ্লেশন ভারতবর্ষে হয়েছিল। এবং ভারতবর্ষে যে আরবিআই গভর্নরের কথা বলা হচ্ছিল, উনি এতটাই কনজারভেটিভ ছিলেন যে পরপর মানিটারি পলিসি মিট যেগুলো হতো এমপিসিতে, উনি কিন্তু সেই সাহস করে যে ওই আমাদের যে রেপো রেট সেটাকে কমাবেন, সেটাতে কিন্তু তার উৎসাহ ছিল না। এখন যিনি নতুন আরবিআই গভর্নর এসছে, আমি ধানপাতজিকে মানে বলবো যে অ্যাপ্রিসিয়েট করব। উনি প্রথম মিটিংয়ে এসেই কিন্তু এখানে আমাদের রেপো রেটটাকে কমিয়েছে, এবং রেপো রেটটা কমানোতে যেটা আমাদের ভারতবর্ষের অর্থনীতির মূল সমস্যা মৌপিয়া, সেটা হচ্ছে প্রাইভেট ইনভেস্টমেন্টটা কমে যাচ্ছে। সরকার ইনফ্রাস্ট্রাকচারে কত টাকা ব্যয় করবে? আজকে মিশ্র অর্থনীতির দেশে প্রাইভেট ইনভেস্টমেন্ট যারা করেন, বড় বড় শিল্পপতি, তারা ভারতবর্ষে ইনভেস্টমেন্ট না করে তারা বিদেশের মাটিতে ইনভেস্টমেন্ট করছিলেন। সেই সব লোককে যদি আপনি রেপো রেটটা না করান, তারা যদি ব্যাংক থেকে কম টাকাতে তারা তাদের ঋণের টাকা দিয়ে ব্যবসা না করেন, তারা ব্যবসা করবে না। শিল্পপতিরা আপনি তাদেরকে ডেকে এনে মালা পরান, উত্তরীয় পরান, ফুলের বুকে দিন, তারা চান তাদের পুঁজির সুরক্ষা, তারা চান তাদের ম্যাক্সিমাম প্রফিট। হ্যাঁ, এই যে আপনি প্রথম শুরু করলেন ক্যাপিটাল গেইনসটা দিয়ে, এই যে 12 লক্ষ টাকা অবধি ট্যাক্স দিতে হবে না, 88 লক্ষ মানুষ খুব আনন্দ করছে। কিন্তু তার মধ্যে যদি ক্যাপিটাল গেইনস থাকে, তাহলে কিন্তু ট্যাক্সটা দিতে হবে। তাহলে স্বাভাবিকভাবে ওই ইনকাম গ্রুপের মধ্যে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে, মানে তারা তো আরেকবার চিন্তা করবে। তো যেটা আপনি যে কথাটা বললেন, এটা 100% সত্যি। এবং ঘটনাটা এমনই, আজকে দেখুন ভারতবর্ষের শেয়ার মার্কেটে একটা সময় সর্বাধিক প্রায় 1 ট্রিলিয়ন এই এফডিআই ছিল ভারতবর্ষের এই মানে অর্থ ব্যবস্থার মধ্যে, যেটা শেয়ার মার্কেটে রয়েছে। শতাংশের দিক দিয়ে 69%, আর অক্টোবর 2024-এ সেটা নেমে এসেছে 16%। স্বাভাবিকভাবে তার ইম্প্যাক্টগুলো ভারতবর্ষের টাকার দামের উপরে পড়েছে, কারণ 12 বছরের মধ্যে এফডিআই হচ্ছে লোয়েস্ট। আর এফডিআই যখন এসছে, তারা শুধু শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছে, তারা তার সঙ্গে শিল্পে ইনভেস্টমেন্ট এবং স্টেট অফ দি আর্ট টেকনোলজি আনা, এই ব্যাপারগুলো কিন্তু সেই অর্থে যেভাবে হওয়া উচিত ছিল আদৌ হয়নি। ফলে তার কম্পাউন্ডিং এফেক্ট একটা সময় কি হবেই। আপনার ডিমানিটাইজেশন, তারপরে এত বড় একটা বৈশ্বিক যে এটা গেল কোভিড, তারপরে যে বিভিন্ন যে সরকারি যে ব্যবস্থাগুলো হচ্ছে, যেটা মানুষকে ইনভেস্ট করতে অন্যরকমভাবে চিন্তা করাচ্ছে, মানুষের আয় কমছে, এই সাইকেলের মধ্যে আপনার ডিমান্ড কমার জন্যে সাপ্লাই কমছে, ফলে ইনভেস্টমেন্ট কমছে, ফলে ম্যানুফ্যাকচারিং কমছে। এই যে সাইকেলটা, এই সাইকেলটা থেকে বেরোতে পারছে না। এবং এইখানেই বারবার যেটা প্রশ্নটা, ওই যে 2008-9 যে কথাটা বারবার উঠে আসছে, যে ডক্টর মনমোহন সিং, কারণ একটা কথা এটা তো মনে রাখতে হবে, এটা আমেরিকা পর্যন্ত স্বীকার করেছেন, যে আমেরিকার প্রেসিডেন্ট যখন মনমোহন সিংকে জিজ্ঞেস করলেন যে আপনি কি করে বাঁচালেন, উনি বলেছিলেন যে একটাই, সেটা হচ্ছে যে আমার যে রিজার্ভ ব্যাংক, ভারতবর্ষের অর্থনীতির ওপরে বেশ কিছু যে কর্মকাণ্ড, তার লাগামটা কিন্তু রিজার্ভ ব্যাংকের ওপর স্বাধীনভাবে ছিল, যেটা কিন্তু আজকের দিনে এসে রিজার্ভ ব্যাংক সেই স্বাধীনতা ভোগ করতে পারে না। আচ্ছা, আমি বলবো, দেখুন আমি তো যা ফ্যাক্টস আছে সেটাই বলছি। হ্যাঁ, এখন তো বাজার একটু কমেছে বলে সবাই মনে করছে যে বাজারটা অনেকটা কমে গেছে। কতটা কমেছে আপনি দেখুন, আমি আপনাকে ফ্যাক্টস দিয়ে বলছি। 2015 সালে, ঠিক আছে, মোদিজি তো 2014 সালে এসছে, তখন ইন্ডেক্স কত ছিল আর কত হয়ে গিয়েছিল। ইন্ডেক্স পড়ে গিয়েছিল 2015 সালে গ্লোবাল স্লোডাউনের সময় 30,000 থেকে কমে গিয়ে ফেব্রুয়ারি 2016-তে
22,951, 22,000, এখন বাজার কত আছে 73,000। এই 22,951 থেকে এখনো বাজার যে আছে 73,000, তার মানে মোর দেন 3 টাইমস বাজার এখনো আছে। আমি তারপরে বলছি 2020 সালে যখন কোভিড আসে তখন আবার বাজার 42,273 থেকে কমে গিয়ে হয়ে গিয়েছিল 28,288, ঠিক আছে। এখন বাজার সেপ্টেম্বর 2024 সালে এটা বেড়ে গিয়েছিল মোর দেন 80,000, সেটা এখন 14% কমে গিয়ে এখন আমাদের 73,000 মতন আছে। আমি বিএসসির কথাটা বলছি। এখন ব্যাপার হচ্ছে যদি আপনি 2014 সাল থেকে যদি এখন 2024 বা 25 যদি কম্পেয়ার করেন, তা মোদি আসার পর তো বাজার তো হ্যাজ গোন আপ বাই মোর দেন 3 টাইমস, এখনও কিন্তু মোর দেন 3 টাইমস আছে বাজারটা, ঠিক আছে। কাজে মোদির ইকোনমিক পারফরমেন্সের কারণে যে বাজার কমে গেছে, আমি এক এক করে বলছি। আমি ইন্ডেক্সের কথাটা প্রথম বললাম। 2 নম্বর কথাটা অনির্বাণ বলল যে গ্লোবাল মার্কেটে যেরকমভাবে গ্রোথ বা ইয়েতে আমাদের গ্রোথটা খুব কম। আমি তো বললাম যে স্লোডাউনের কারণে 8.2 থেকে 6.4 হয়েছে। কিন্তু কখন সারা পৃথিবীতে যখন গ্লোবাল যে জিডিপি গ্রোথ রেট সেটা অ্যাভারেজ কত জানেন? 3.2%। সেখানে আমাদের গ্রোথ রেট কত? 6.4%। 2014 আগে হলো 4%, আপনার 2%। আপনার হিসেবের জন্য আমি যা বলছি আপনি ইকোনমিক সার্ভে থেকে টালি করে নেবেন। আমি ভুল তথ্য দেব না, আপনি ইকোনমিক সার্ভে থেকে বের করেন। গ্লোবাল গ্রোথ রেট যখন 3.2%, সেখানে আমাদের গ্রোথ রেট এখনো 6.4%। অবশ্যই 8.2 থেকে 6.4 হয়েছে, আর আগামী 2-3 বছর আরও এটা 6.3 থেকে 6.8 থাকবে, এটাও ইকোনমিক সার্ভেতে বলা। কিন্তু আমি যা বলছি, সারা পৃথিবীতে যখন একটা গ্লোবাল আনসার্টেনটি জিওপলিটিক্যাল যে পরিবেশটা আছে, তার মধ্যে এখনও ইন্ডিয়ান ইকোনমি ইজ গ্রোয়িং অ্যাট দ্য ফাস্টেস্ট রেট। চায়নার গ্রোথ রেট যেটা এক সময় 9% হতো, সেটা এখন চায়নার গ্রোথ রেট 4 to 5%, ঠিক আছে। কাজেই এখন এই যে স্টক মার্কেট টার্মোয়েল, এটা একটা টেম্পোরারি ফেনোমেনা, এটা বেশি দিন থাকবে না। যে ফান্ডামেন্টালস অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি, সে এগ্রিকালচার বলুন, ম্যানুফ্যাকচারিং বলুন, অথবা আপনি সার্ভিসেস সেক্টর বলুন, সব ক্ষেত্রে এগ্রিকালচার গ্রোথ বেশ ভালোই হয়েছে। কাজেই আমি এটা এই কথাটা মেনে নেব না যে 2014 সাল থেকে সে আমাদের মনিটারি পলিসি, ইভেন ইনফ্লেশন রেট, সে আমাদের যারাই গভর্নর ছিলেন, ঠিক আছে, আমাদের ইনফ্লেশন রেট গত বছর ছিল, এটা বেড়ে গিয়েছিল 5.1%, 5% টার্গেট ছিল। এবারে কিন্তু ইকোনমিক সার্ভেতে বলে এটা 5.1 থেকে এটা কমে গিয়ে 4.9%। আপনি বলুন তার মধ্যে খাবার দাবারের দামটা ছিল, খাবার দাবারটা ভেজিটেবলসের দামটা ফ্লাকচুয়েট করে সিজনের সময়, কিন্তু ফান্ডামেন্টালস আপনি যদি Q3 রেজাল্টস দেখেন, কিছু দেখুন আজকে তো আমরা বসেছি এখানে স্টক মার্কেট নিয়ে আলোচনা করতে, তার সাথে ইকোনমি রিলেশন অবশ্যই আছে। ইকোনমি সম্বন্ধেও আমি বললাম যে উই আর স্টিল গ্রোয়িং এট এ ভেরি মাচ হায়ার রেট, গ্লোবাল গ্রোথ রেট থেকে ডাবল থেকে আমরা ভুল বার্তাটা যেটা দিয়েছিলেন, ইনফ্লেশন আমাদের ইনফ্লেশন ইজ আন্ডার ইউপিএর আমলে সবসময় ইনফ্লেশন সবসময় ডাবল ডিজিটে ছিল, শেয়ার মার্কেটের এখন 5% এর উপরে আমাদের average inflation that has never gone up beyond 5%. শুধু জিনিস মৌপিয়া তোমার সুবিধার জন্য বলছি, ডাবল ডিজিটে অক্সফার্মের রিপোর্টটাকে যদি আমরা ভুলেও যাই, কত লোকের হাতে কত সাদা চোখে সেটা শেয়ার মার্কেটের এই উত্থান পতন থাকবে, কিন্তু মূল সমস্যা এখনো অবধি বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং যে অর্থনৈতিক একটা বৈষম্য। ধনপাতজি যেটা বলছেন, ধনপাতজি তো সত্যি স্ট্যাটিস্টিক্সেও বলছেন। ধনপাতজি যদি বলেন যে কত পার্সেন্ট গ্রোথ হয়েছে, ভাগ্য ভালো উনি বলেননি যে নরেন্দ্র মোদী আসার আগে কত রাস্তা ছিল আর এখন কত রাস্তা হলো। নরেন্দ্র মোদী আসার আগে ভ্যাকসিন না নিয়ে কত লোক মারা যেত আর এখন কত লোক মারা যায়। ইকোনমি সবসময় প্রোগ্রেসের কথা বলে। যদি আপনি 2014 রেজাল্টের আগে ফিরে যান, মানে 2014 আগে ফিনান্সিয়াল রেজাল্টে, তাহলে লোকে আপনাকে প্রশ্ন করবে সেই সময় ডলারের দাম কত ছিল, সেই সময় গ্যাসের দাম কত ছিল, সেই সময় পেট্রোল ডিজেলের দাম কত ছিল। দেখুন, আপনার গভর্নমেন্ট, আপনার অর্থমন্ত্রী ইজ এ ফেলিওর ইন দ্য ইকোনমি। ও যেটা বলেছে অনির্বাণ, ওর তো এটা মানে একটু আড়াল করে বলেছে। সিআরআরে আপনি কোথায় দাঁড়িয়ে? আপনার তো বাজারে ক্যাশ লিকুইডিটি নেই।
বাজারে ক্যাশ লিকুইডিটি নেই বলে ব্যাংকগুলো তো কোনো শিল্পপতিকে লোন দিতে পারছে না। আপনার সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও তো কমানো হয়েছে, সেটা কমালেন কবে? আর এইবার আজকে রিজার্ভ ব্যাংক বলে যখন আমি শেষ করি, আপনি সেপ্টেম্বরে কমাননি, আপনি অক্টোবরে কমাননি, আপনি নভেম্বরে কমাননি, আপনি ডিসেম্বরে কমাননি, আপনার এফআই টাকা নিয়ে বেরিয়ে যাওয়ার পর আপনি কমানেন। নাও হিয়ার কামস আ ভেরি ফান্ডামেন্টাল কোশ্চেন। আপনি যদি বলেন যে আমার জিডিপি ঠিক জায়গায় আছে 8.4, তাহলে মনমোহন সিং কততে ছেড়ে গেছিল, আপনি কততে ধরেছিলেন, আপনার কত প্রজেক্টেড আর কত? দেখুন, আপনি যদি জাপানে মাইনাসে চলে যায় বলে জিডিপি, তো জাপান থেকে টাকা সফটব্যাংক আপনাকে টাকা দিয়ে যায় 13-14 তে আমাদের জিডিপি গ্রোথ রেট 4.5% এসে গেছে, 5.3 লাস্ট কোয়ার্টার 5.3। আমি একটা কথা বলছি, আমি আপনার হিসাব করলে গোটা বছরে আমি অনির্বাণের কাছে এটা জানতে চাই 2014 এর আগের যে হিসাবটা, 2014 পরে যেভাবে বলবো পার্থদা, আপনি চাইলেও মনমোহন সিংকে আবার ফেরত আনতে পারবেন না। উনি তো পলিসি প্যারালিসিস নিয়ে এসেছিলেন, উনি ডিসিশনই নিতে পারছেন না। তখন ছিল জায়গা কাউকে বদলাতে পারবেন না। আমি আপনাকে বলেছিলাম, আমি সেটা শেষ করার জন্য বলি, তুমি ও খুব ভালো বলেছে যে ইটস এ ক্র্যাশ, কিন্তু এবং আমি ফিগার দেখছিলাম 5 কোটি 20 লক্ষ লোক সিপি ইনভেস্টমেন্ট করেছে, তাদের টাকা ধসে গেছে, প্রজেক্টের টাকায় ধসে গেছে। অনেক লোক এসআইপি বন্ধ করে দিয়েছে, দ্যাট ইজ অ্যালার্মিং। আপনাকে এদের কাছে আস্থা ফেরাতে হবে। একদম আপনার অনির্বাণ যেটা টেলিভিশনে বসে অন্তত আস্থা ফেরানোর চেষ্টা করছে, দেখুন এখন লোকে মোবাইলে, ইনস্টাগ্রামেও ইনভেস্টমেন্ট টিপস পেয়ে ইনভেস্ট করে, তাদের কাছে আপনি কমপ্লিট ফেলিওর, তাদের কাছে আপনার উপর কোনো আস্থা নেই। আপনারা আসুন 8টার সময় আসুন, হ্যাঁ সকাল 10টার সময় আসুন, এসে মানুষও জানতে চায়। ব্যাপার হচ্ছে যারা ইনভেস্টার্স তারা যদি টিকে থাকে স্টক মার্কেট, তো তারা তার মানে নির্মলা সীতারামনের ভরসা টিকে যাচ্ছে। একটা স্টেবল পলিসি আছে, যেখানে বাজার 23,000 ইন্ডেক্স চলে এসেছিল, সেখানে আজকে 73,000 আছে, বাজার আবার 80,000 এর দিকে চলে যাবে। দেখবেন বাজার এরকম ভাবে পড়ে থাকে না। Those who are investors, they will always make a gain. This is continuing for months together. যারা স্পেকুলেটরস তাদেরকে আমি বলতে পারবো না, কিন্তু যারা ইনভেস্টার্স আমি বলতে পারি।